write a note on G20 summit held in India and explain the significance of Indian presidency over it. 20 marks. Okay? Question key: write a note on G20 summit held in India and explain the significance of Indian presidency over it. So ধরা যাক মিসলেনিয়াস এর মেন্স এর কোশ্চেনটা এসছে, ইংরেজিতে এসছে কোশ্চেনটা, আর তুমি কি করছো, উত্তর লিখবে তুমি বাংলায়। তার কারণ আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এতটাও কনফিডেন্ট হতে পারছে না যে উত্তরটা বাংলায় দেব। এবং প্রশ্ন হচ্ছে যে বাংলায় আমরা প্রশ্নটার উত্তর কিভাবে দেব। অতি অতি ইম্পর্টেন্ট একটা টপিক, যার উপরে কোশ্চেন আসতেই পারে যে কোনো আপকামিং মেন্স এক্সামে, যে কোনো আপকামিং মেন্স এক্সামে। তো তার পরিপ্রেক্ষিতে তুমি উত্তর যখন বাংলায় লিখবে তখন যে সমস্যা হয় সেটা আমরা ধীরে ধীরে আসছি, তোমাদেরকে ক্লাস করতে করতে বলবো। বাট ক্লাসের শুরুতেই G20 কি, কোশ্চেন কি চাইছে, কি লিখবো, উত্তর কিভাবে করব, সবকিছু বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বাংলা যখন তোমরা করবে কখনো যেন টেকসই উন্নতি এরকম একটা নোংরা বাংলা লিখো না। ওকে? মুশকিলটা হচ্ছে যে তোমরা যখন এরকম ইংরেজিগুলো তো বাংলা হয় না, অধিবেশন গুলো সভাগুলো সব ইংরেজিতেই হয় এবং সেখানকার ভাষা, এবং সেগুলো আমরা যখন বাংলায় লিখতে যাই তখন আমরা এআই টুলের সাহায্য নিই বা ট্রান্সলেশনের সাহায্য নিই, এমনকি কোথাও কোথাও কোনো কোনো স্যার ম্যাডামও এটারই সাহায্য নেন, যার ফলে কি হয় একটা জঘন্য বাংলা তৈরি হয়ে যায় টেকসই উন্নতির মতন। টেকসই শব্দটা ছাতার ক্ষেত্রে, জুতোর ক্ষেত্রে, চপ্পলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে, কিন্তু উন্নতির ক্ষেত্রে তো টেকসই ব্যবহার হবে না। সেখানে কি হবে, তোমাকে বলতে হবে যে সুদীর্ঘ বা সুদৃঢ় বা দীর্ঘস্থায়ী উন্নতি বা বিকাশ বা সমৃদ্ধি, কিসের পরিবর্তে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? সেম ধরা যাক গ্লোবাল ওয়ার্মিং, এইটা যখন তুমি বাংলা করবে তখন বৈশ্বিক উষ্ণায়ন লিখলে শব্দটার ব্যবহার আমাদের বাংলাতে কি আছে, তো মার্কস তুমি খুব কম পেতে পারো, নাও পেতে পারো। তুমি বিশ্ব উষ্ণায়ন লেখো, বিশ্বময়, বিশ্বব্যাপী, এই শব্দগুলো ব্যবহার করো উষ্ণায়নের আগে, কিন্তু ওই রকম নতুন বাজার চলতি এআই জাত ইংরেজির বাংলা তুমি লিখো না। বাংলা লেখার সমস্যা হচ্ছে এটা যে ইংরেজিতে তাও একটা বাক্য সাধারণভাবে লিখে দিলে চলে যায়, কিন্তু বাংলা যেহেতু তোমার মাতৃভাষা, বাংলাতে তোমার বাক্য হতে হবে কেবল নির্ভুল, তাই না, তার সাথে সাথে সেটা সুললিত, সেই বাক্যটার যেন একটা সুন্দর অবয়ব থাকে। ক্লিয়ার? এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরা যাক কার্বন ক্রেডিট, যেমন ধরা যাক গ্রিন টেকনোলজি, এগুলো বাংলা করতেই যাবো না, এগুলো যেমন আছে তেমনই বাংলায় লিখে দাও। তোমরা আমার ক্লাস করো, অন্য কোনো স্যার ম্যাডামের বা অন্য কোনো ইনস্টিটিউশনে, যেখানেই পড়ো না কেন, বাংলায় যারা লিখবে তারা এই পয়েন্টটা নোট করে রাখো, যে কোনো কিছু লেখবার আগে বাংলায় লেখাটা তোমাকে আরেকবার অভ্যাস করতে হবে এবং তোমাকে ভাবতে হবে যে বাক্যটা আলটিমেটলি দেখতে সুন্দর হচ্ছে, তো তার মানেটা কেবল ক্লিয়ার হলেই চলবে না, সেটা বাংলা বাক্যের মতন শোনাচ্ছে তো। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা দুটো পার্ট, একটা হচ্ছে যে ভারতে যে G20 সামিটটা হয়েছে সেটা সম্বন্ধে লেখো এবং ভারতের প্রেসিডেন্সি তার সিগনিফিকেন্স দাও। ওকে, এখন দুটো পার্টের কোশ্চেন তোমাদেরকে আমি সবসময় বলবো যে কোশ্চেন ভালো করে পড়বে। নোট লিখতে বলছে, অ্যানালাইজ লিখতে বলছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে বলছে, নাকি এক্সপ্লেন করতে বলছে, তার উপর ডিপেন্ড করছে তুমি উত্তরটা কিভাবে দেবে। ক্লিয়ার? নেক্সট, আমরা বারবার তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে একটা কোশ্চেনের ফরম্যাটিং হয় একটা নোটের ক্ষেত্রে। মেন্সের, মিসেলিনিয়াস মেন্সের যে জিএস পেপার, সেখানকার কোশ্চেনের উত্তর করবার সময় কেমন করে আমরা একটা কোশ্চেনের উত্তর সাজাবো, তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ সাজাতে সাজাতে তোমাদেরকে শেখাবো। রাইট নাও আমরা শুরু করে দিই ক্লাসটা। ক্লাসটা শুরু হবে অবশ্যই একটা কোটেশন দিয়ে। কোটেশনটা পড়ি আমি। ওকে, G20 বা G20 বলবার সময় 20 বলতে পারি। G20 ভারতের সভাপতিত্ব অন্তর্ভুক্তিকরণ আর একবার কোটেশনের মধ্যে দেয়া, অন্তর্ভুক্তিকরণের এক বিশেষ প্রতীক। সে
দেশের আভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ে হোক বা বাহ্যিক, ভারতবর্ষ সকলের সাথে ও সকলকে নিয়ে চলার প্রেরণা যোগায়। এই সকলের সাথে ও সকলকে নিয়ে, এটা ইনভার্টেড কমার মধ্যে, এটা প্রকৃতপক্ষে বলা যায় জনগণের G20। জনগণের G20 ইনভার্টেড কমার মধ্যে কে বলছেন? ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আই রিপিট দ্য কোটেশন উইদাউট এনি পজ। কোথায় কোথায় ইনভার্টেড কমার ভিতরে রয়েছে সেটাকে না উল্লেখ করে। G20 তে ভারতের সভাপতিত্ব অন্তর্ভুক্তিকরণের এক বিশেষ প্রতীক। সে দেশের আভ্যন্তরীণ বিষয়গুলিকে নিয়ে হোক বা বাহ্যিক, ভারতবর্ষ সকলের সাথে ও সকলকে নিয়ে চলার প্রেরণা যোগায়। এটা প্রকৃতপক্ষে বলা যায় জনগণের G20। কোটেশন কমপ্লিট। কে বলছেন? G20 উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন। একটা কোটেশন তোমাকে অবশ্যই G20 নতুন একটা বড় সামিট লেখার সময় লেখার জন্য তোমার দিতে হবে। তুমি প্রাইম মিনিস্টারের না দাও, তোমার পছন্দের কাউকে দাও, যেটা ভারতবর্ষের যে সুমহান গুণাবলী, ভারতবর্ষের ডেমোক্রেসি বা G20 তে ভারতবর্ষের পার্টিসিপেশনের কন্টেক্সচুয়াল যে কোনো কিছু দিতে পারো। এমনকি তোমরা ইউথ পার্লামেন্টের কোনো উইনারের স্পিচও দিতে পারো। আমি তো বলবো যে তোমরা যদি মাহিরা খানের একবার কোনো একটা উইনার হয়েছিল, মাহিরা খানের স্পিচও দাও, সেটাও খুব সুন্দর হবে। বাট যে কোনো তুমি তোমার পছন্দের মতন কোটেশন দাও। যদি কোটেশন পুরো ইংরেজিতে মুখস্থ করতে পারো ইংরেজি দাও, বাট তার তলায় আবার বাংলাতে তোমাকে সেটা লিখতে হবে। তো আমি আর ইংরেজি দেওয়ার চেষ্টা করলাম না, যেটা বলেছেন সেটা থেকেই বাংলা অনুবাদ করে ঢুকিয়ে দিলাম। তুমি প্যারাফ্রেজিংও করতে পারো। হোয়াট ইজ প্যারাফ্রেজিং সেটা আমি তোমাদেরকে আগের ক্লাসে সিওপিতে বা অন্যান্য পুরোনো ক্লাসগুলোতেও বারবার বলে দিয়ে। ওকে, সো আমরা কি কমপ্লিট করলাম? আমরা কোটেশন কমপ্লিট করলাম। ইন্ট্রোডাকশনে যাবো এবারে। ইন্ট্রোডাকশন পার্ট কি? G20 বা গ্রেট 20 হলো ইউরোপিয়ান ইউনিয়ন সহ আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ আর্থিক সহযোগী গোষ্ঠী, যেখানটায় বিশ্বের মোট জিডিপির 85%, বিশ্ব বাণিজ্যের 75% এবং বিশ্ব জনসংখ্যার 2/3 নিয়োজিত। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক স্থিরতা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধির বিষয়গুলিকে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ও সমাধানই এই সম্মেলনের উদ্দেশ্য। সরি, আমার একটু কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো তোমরা আমাকে একটুখানি মার্জনা করে দিও এই ইন্টারাপশন গুলো। সো বেসিক্যালি কি করতে চাইছি? আমরা করতে চাইছি যে কোশ্চেনের পার্টটাকে বুঝতে চেষ্টা করছি। আমাদের কোশ্চেনের দুটো ভাগ, একটা G20 সম্মেলন নিয়ে বলতে হবে যেটা কিনা ভারতে হয়েছে, আর একটা ভারতের প্রেসিডেন্সির যে ফিচার, স্যালাইন ফিচার, বৈশিষ্ট্য, সেগুলো সম্বন্ধে উল্লেখ করতে হবে। তো তাহলে আমাকে G20 সম্বন্ধে যা ভারতে হয়েছে বলতে গেলে সবচেয়ে G20 কি বলতে হবে, সেটার পারপাস কি বলতে হবে, সেটার কাজ কি, ফাংশন কি সেটা বলতে হবে, সেটার কম্বিনেশন বা কম্পোজিশন বলতে হবে। অর্থাৎ G20 সম্বন্ধে একটা ডেফিনেশন বা একটা ছোট্ট ব্রিফ ডেসক্রিপশন আমাকে দিতে হবে। ক্লিয়ার? আমি সেটাই করছি। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থস্থিরতা, এটা পারপাস, গোল সম্মেলনের। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক স্থিরতা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি, টেকসই সমৃদ্ধি, হ্যাঁ, দীর্ঘস্থায়ী সমৃদ্ধির বিষয়গুলিকে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ও সমাধানই এই সম্মেলনের উদ্দেশ্য। ক্লিয়ার? এবার আমি কি বলবো? 2023 সালে প্রথমবারের মতন ভারত G20 সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করে। অর্থাৎ এবার আমি ভারতে নেমে এলাম। একবার আমি ফার্স্ট কোশ্চেনটাকে টাচ করছি, একবার আমি সেকেন্ড কোশ্চেনটাকে টাচ করছি। 2023 সালে প্রথমবারের মতন ভারত G20 সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করে। সুমহান গণতন্ত্র ও অবারিত বৈচিত্র্যের লীলাভূমি হিসাবে G20 তে ভারতের সভাপতিত্ব প্রদান কেবলমাত্র ঘটমান আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান নির্দেশ করে তাই নয়। কি করে? পরে আসছে লাইন যে এরকমই লিখতে হবে কোনো মানে নেই। তুমি তোমার মতন, তোমার ভাষায়, তোমার স্টাইলে বাক্য তৈরি করো। বাট অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি এখানে ছিল যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর মাল্টিল্যাটারালিজম, এই দুটো G20 তে ইন্ডিয়ার জন্য একটা স্পেশাল পয়েন্ট ছিল। তো সেটারই আমি বাংলা করেছি সুমহান গণতন্ত্র এবং মাল্টিল্যাটারালিজমের জায়গায় করেছি বৈচিত্র্যের লীলাভূমি। তুমি তোমার মতন বাংলা করো, বাট
তোমাকে G20 একবার পড়ে নিতে হবে ইংরেজিতে, যে বেসিক্যালি কোন কোন কি ওয়ার্ডস রয়েছে ইন্ডিয়ার জন্য, যা তুমি বাংলায় যখন কনভার্ট করবে এটা একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ তৈরি করে, একটা অ্যাট্রাকশন তৈরি করে। সংস্কৃতির শাশ্বত প্রতিপাদ্য, আগের আগের বোর্ডের লাস্ট পার্ট কেবল 9 থেকেই কন্টিনিউ হবে এটা। নট অনলি দ্যাট, ভারতীয় সংস্কৃতির শাশ্বত প্রতিপাদ্য বসুধৈব কুটুম্বকম। বসুধৈব শব্দটা যখন কেউ ইংরেজিতে লিখবে কুটুম্বকম, তখন কিন্তু বড় লিখতে হবে। বসুধৈব শব্দটা কনফিউজ করো না, গুলিয়ে ফেলো না। বসুধা যুক্ত এব, বসুধৈব, ঠিক আছে, ঠিক আছে, বসুধৈব কুটুম্বকম। হ্যাঁ, এইটা পুরোটা তোমাকে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, ইংরেজিতে লেখো, বাংলায় লেখো, যাই লেখো। সো ভারতীয় সংস্কৃতির শাশ্বত প্রতিপাদ্য বসুধৈব কুটুম্বকম, বা এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের স্বরূপ উদ্ঘাটন করে। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, এটাও ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে। বেসিক্যালি এটা ট্যাগলাইন ছিল এবারে, অর্থাৎ 2023-এর ভারত যেবারে সভাপতিত্ব করে G20-র সেইবারে। ক্লিয়ার? সো তাহলে ভারত কেবল জটিল বিষয়গুলোকে দিয়ে যে সমাধান করবে তা না, এইটাও এর সাথে যুক্ত। ক্লিয়ার? মেকিং সেন্স? তোমরা বুঝতে পারছো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা বিল্ড আপ করছি। এখন কি স্টাইল আমাদের, একবার আমরা G20 নিয়ে বলছি, একবার আমরা ভারতের প্রেসিডেন্সি নিয়ে কথা বলছি। কোশ্চেন দুটো পার্ট রয়েছে না, সেই জন্য একটু এটা টাচ করছি, একটু এটা টাচ করছি। আমাদের হারমোনিক্যাল ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে, একটা অর্গানিক হোল, যাতে খাপ ছাড়া না হয়। ক্লিয়ার? সো 2023-এর G20-তে বা G20-তে প্রধান আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয়গুলি কি, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে এজেন্ডা পয়েন্টস। কেউ এজেন্ডা পয়েন্টসও লিখতে পারো, বা ভারতের তরফে এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল যেগুলো আলোচনা করা হবে। এজেন্ডা পয়েন্টস ছিল G20। ওকে, ক থেকে ছ কি? ক নাম্বার 1, দূষণবিহীন উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিন ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ওকে, ক্লাইমেট চেঞ্জ এটা তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো। বেসিক্যালি যে এজেন্ডা পয়েন্টস গুলো ছিল সেগুলো সব ইংরেজিতে, তুমি সেগুলো যখন বাংলা করবে তোমার মাথায় রাখতে হবে যে বাংলাটা এমন না হয় যে ইংরেজিটাকে ছাড়িয়ে চলে যায় বা অন্য কিছু মানে হয়ে দাঁড়ায়। তো একদম সঠিক বাংলা তোমাকে নির্বাচন করতে হবে, অথবা ব্র্যাকেটে তুমি যদি পারো ইংরেজিটাও লিখে দিতে পারো, তাহলে মন্দ হয় না, ভালোই হয়। তো দূষণবিহীন উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা। ক খ ত্বরান্বিত অন্তর্ভুক্তিমূলক সহনশীল বৃদ্ধি, অ্যাক্সিলারেটেড ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট গ্রোথ। এখন এই জিনিসটা তুমি ভাবো যে এটার এদিক ওদিক বাংলা হয়ে গুলিয়ে যেতেই পারে, এটার বাংলা করাটাও খুব ডিফিকাল্ট। ত্বরান্বিত অন্তর্ভুক্তিমূলক সহনশীল বৃদ্ধি, অ্যাক্সিলারেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্ট গ্রোথ। 3 নাম্বার, এসডিজির লক্ষ্য পূরণের অগ্রগতি। সো এখানটায় কোন রকম এসডিজির ইংরেজি করার থেকে বাংলা করার দরকার নেই, এসডিজির লক্ষ্য পূরণের জন্য অগ্রগতি। 4 নাম্বার কি বা ঘ কি? প্রযুক্তিগত পরিবর্তন ও ডিজিটাল গণপরিকাঠামো সৃজন, টেকনোলজিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন, বা ক্রিয়েশন অফ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। তোমাকে এইটা বাংলা করতে হবে, তুমি ব্র্যাকেটে এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। ওকে, প্রযুক্তিগত পরিবর্তন ও ডিজিটাল গণপরিকাঠামো সৃজন। উনাকি বহুপাক্ষিক সহযোগিতার প্রতিষ্ঠান, রাইট, অর্থাৎ মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন, সহযোগিতা ছিল তোমার ওই কোঅপারেশন, মাল্টিল্যাটারাল কোঅপারেশন লিখে দিলেই হবে। ক্লিয়ার? নেক্সট, নারী চালিত প্রগতি বা ওমেন লেড ডেভেলপমেন্ট, ওমেন লেড ডেভেলপমেন্ট। এন্ড লাস্ট কি? বিশ্ব স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ। ক্লিয়ার? 6টা আলোচ্য বিষয় সেবারের G20 সম্মেলনে। নাও ভারতের সভাপতিত্বে বৈশিষ্ট্য গুরুত্ব। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? G20 কি, G20 কিভাবে তৈরি হয়, অর্থাৎ
কি কি তার মধ্যে রয়েছে, তার কম্পোনেন্ট কি, G20 ফাংশন এন্ড এম কি, পড়া হয়ে গেল। আমরা এবার কি করলাম, G20 তে মেন ডিসকাসেবল পয়েন্ট গুলো বা এজেন্ডা পয়েন্টস কি ছিল, কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি করবো, ভারতের সভাপতিত্বের বৈশিষ্ট্য আর গুরুত্ব। ভারতের মতন প্রগতিশীল রাষ্ট্রের কাছে G20 সম্মেলনের পৌরোহিত্য প্রদান কেবল গর্বের নয়, সম্ভাবনারও। অর্থাৎ প্রমিজিং, এর মধ্যে ভারতের জন্য অনেক কিছু লাভের জায়গা রয়েছে। কেবলমাত্র বৃহত্তর অর্থ সংকটই নয়, যুদ্ধ, খাদ্য সুরক্ষা, জৈব জ্বালানির অভাব জাতীয় সভ্যতা পরিপন্থী সমস্যাগুলোর সমাধানে ভারতের ভূমিকা সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। সুতরাং এগেন দেখো যে ইন এ নাটসেল আমি বলা যায় একটা দেড়টা লাইনের মধ্যে ভারতের সভাপতিত্বের যে গুরুত্ব এবং বৈশিষ্ট্য লিখে দিলাম। I repeat the line, ভারতের মতন প্রগতিশীল রাষ্ট্রের কাছে G20 সম্মেলনের পৌরোহিত্য প্রদান কেবল গর্বের নয়, সম্ভাবনারও। কেবলমাত্র বৃহত্তর অর্থ সংকটই নয়, যুদ্ধ, খাদ্য সুরক্ষা, জৈব জ্বালানির অভাব জাতীয় সভ্যতার পরিপন্থী সমস্যাগুলোর সমাধানে ভারতের ভূমিকা সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ইজ ইট ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? ক্যান ইউ ফিগার আউট দ্য প্যাটার্ন, দ্য ফরম্যাটিং অফ দ্য অ্যান্সার? নাও ভারতের সভাপতিত্বের বৈশিষ্ট্যগুলি হলো বলে এবার আমি পয়েন্ট লিখবো। যেমন এখানে পয়েন্ট লিখেছি, সবসময় লেখার মধ্যে চেষ্টা করবে না বুলেট পয়েন্ট ঢোকাতে, পয়েন্টস ঢোকাতে, যাতে তোমার লেখাটা এক চান্সে ক্যাচ চলে আসে। একটা প্যারাগ্রাফ একটা স্যারের পক্ষে পড়াটা কিন্তু বিরক্তির, যখন অনেকগুলো খাতা দেখছেন। এক চান্সে পয়েন্ট লিখবেন, স্যার এগুলো টিক টিক মেরে দেবে, নাম্বার দিয়ে দিতে। ভারতের সভাপতিত্বের যে সিগনিফিক্যান্স, যে বৈশিষ্ট্য, যে স্যালাইন্ট ফিচার, সেগুলো কি? ওকে, আমরা তো এক লাইনে নাটসেলে কি বললাম, যে ভারতের রোল শুধু ইম্পর্টেন্ট না, ভারতের অনেক বেশি সম্ভাবনাও রয়েছে এখানটায় নানা রকম। তো সেগুলো আমরা এক এক করে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করব। ওকে, নাও খুব ছোট্ট ছোট্ট দেখো, ছোট্ট লাইন, কিন্তু তুমি সবগুলোকে টাচ করছো, এটা যেন হয়। বড় লেখা চলবে না, কিন্তু তোমার সমস্ত কিছু কভার হবে। কোন স্যার যেন দেখে, যিনি G20 পড়েছেন, অবভিয়াসলি তিনি অনেক G20 মাস্টার, ঠিক আছে, তিনি যখন খাতা দেখতে যাবেন তিনি বলবেন বাহ, ছেলেটা সব পয়েন্টগুলো টাচ করেছে। ক্লিয়ার? এটা যেন আমাদের টার্গেট হওয়া উচিত অ্যান্সার রাইটিং। নাম্বার 1, ক, অর্থনৈতিক সমৃদ্ধি ও শক্তিশালী রূপ। কি পড়ছি? সিগনিফিক্যান্স অফ ইন্ডিয়ান প্রেসিডেন্সি, ওকে, ইন G20 হেল্ড ইন ইন্ডিয়া ইটসেলফ, বা ইন্ডিয়া হোস্ট করেছিল। দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের উন্নতি ও অগ্রগতি বিশ্বের দরবারে ভারতকে একটা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে। দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি ও শক্তিশালী রূপ, দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ভারতের উন্নতি ও অগ্রগতি বিশ্বের দরবারে ভারতকে একটা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে। 2 নাম্বার, জলবায়ু বিপর্যয় মোকাবিলায়, এটা মুখ ছোট করে লেখা, বেসিক্যালি মোকাবিলায় নেতৃত্ব দান। পরিবেশ রক্ষা ও জলবায়ু বিপর্যয় পরিকাঠামো তৈরিতে বা বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়ে ভারতের ভূমিকা নেতৃত্ব স্থানীয়। দেখো, ছোট্ট এক লাইন, তুমি একটা হেডিং দিচ্ছ বা একটা পয়েন্ট দিচ্ছ, বুলেট পয়েন্ট, আর তাতে একটা লাইন এক্সপ্লেন করছো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ, বাট ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড রিকোয়ার্ড। ক্লিয়ার? জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নেতৃত্ব দান, পরিবেশ রক্ষায় ও জলবায়ু বিপর্যয় পরিকাঠামো তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়ে ভারতের ভূমিকা নেতৃত্ব স্থানে। 3 নম্বর, আভ্যন্তরীণ বিকাশ ও প্রগতি। বিশ্ব সম্মেলনে সভাপতিত্বের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ পরিকাঠামো গঠন, বিদেশি বিনিয়োগ, বৃহৎ পুঁজি, বেকারত্ব দূরীকরণ, নারী সশক্তিকরণ ইত্যাদিতে ভারতের অবদান দৃঢ়তর হবে। কেসটা কি? যখন একটা ধরো ওয়ার্ল্ড সামিট, এরকম একটা হিউজ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ল্ড সামিট হচ্ছে, সেখানটা তুমি হোস্ট করছো, তো ন্যাচারালি সারা ওয়ার্ল্ড এর ফোকাস তোমার উপর থাকবে। এবং তুমি যখন সেটা হোস্ট করছো, তাই না, প্রেসিডেন্সি সেটা তুমি নিচ্ছ, তো তুমি যা কথা বলবে, তুমি যা অ্যাটিটিউড দেখাবে। কয়েকদিন আগে আমি সিওপির ক্লাস করেছিলাম, মনে আছে?
তাতে কনফারেন্স অফ পার্টির ক্লাসটা আমি বলবো, তোমরা একবার দেখে নাও। তাতে দেখবে যে কনফারেন্স অফ পার্টিটা যে জায়গাটায় হচ্ছে, বাকু আজারবাইজানের রাজধানী, সেই বাকু পরিবেশ দূষণের উপরে তার যে অ্যাক্টিভিটি, হিউম্যান রাইটস এর উপরে তার যে অ্যাটিটিউড, সেটাতেই অনেক লোক আপত্তি জানাচ্ছে যে এরকম একটা দেশে এরকম একটা সম্মেলন হয় কি করে, জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অফ পার্টি বাকুর মতন একটা দেশে, যেখানে এত হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, যেখানে এত ফসিল ফুয়েল জ্বালানো হয়, যেখানে কোনো অল্টারনেটিভ এনার্জি সোর্সের ব্যবস্থা করার চেষ্টাই করা হয় না, সেখানে কি করে সংগঠিত করা হয় বা তাদের প্রেসিডেন্সি দেওয়া হয়। সো তুমি যখন হোস্ট করছো, তুমি যখন প্রেসিডেন্সি দিচ্ছ, তখন তোমার প্রতিটা কথা ইম্পর্টেন্ট। সেখানটায় তুমি একটা বড় ওয়ার্ল্ডের হয়ে একটা ডিসিশন নিচ্ছ, একটা ওপিনিয়ন রাখছো, তো সেখানটায় তোমার সাথে সাথে বাইল্যাটারাল রিলেশন, ট্রাইল্যাটারাল রিলেশন, মাল্টিল্যাটারাল রিলেশন, নানা ট্রিটি, নানা রকম ট্রিটি হয়, এবং তোমাকে দেখে তোমার কথা শুনে বাইরে থেকে লগ্নিকারীরা এসে সেখানটায় নিয়োগ করে, তুমি ফরেন ক্যাপিটাল এইভাবে অ্যাকুমুলেট করো, তুমি এইভাবে ইনভেস্টমেন্টটাকে দেশে নিয়ে আসতে পারো। তো অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় যখন এরকম একটা পিক সম্মেলন বা সামিটকে আমরা হোস্ট করি, এবং তার সাথে সাথে সেগুলো হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের ইন্টারনাল ডেভেলপমেন্টটাও হয়ে যায়, আমাদের নারী শক্তির বিকাশ হয়, আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হয়, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হয়, সব রিলেটেড, তাই না? এবং প্রত্যেকটা পরস্পরের সাথে নির্ভরশীল। আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক জগতে তুমি বলতে পারো গুরুত্ব বৃদ্ধি, মানে সবগুলোই ইন্টারলিঙ্কড, একটা হয় বলেই আর একটা হবে, একটা হবে বলেই আর একটা ঘটছে। আন্তর্জাতিক সমস্যাগুলি নিরসনের আলোচনায় আমেরিকা, চীন, রাশিয়ার মতন সুপার পাওয়ার দেশগুলির সাথে এক আসনে স্থান হবে ভারতের। রিসেন্ট আমরা দেখেছি যে কোনো একটা দেশ যখন তার প্রতিবেশী দেশের সাথে কোনো একটা সমস্যা নিয়ে জর্জরিত এবং সেটার সমাধান করতে চাইছে, তখন সে আমেরিকায় যেতে চাইছে না, সে বলছে ভারতের মতন কোনো একটা দেশে গিয়ে আমি আলোচনাটা সারবো, ত্রিপাক্ষিক আলোচনাটা আমি সেরকম একটা দেশে গিয়ে করবো। তো এরকম যখন তার ইম্পর্টেন্সটা বাড়বে, তার রোলটা অনেক প্রমিনেন্ট হয়ে যাবে, তখন সে চীন, রাশিয়ার মতন সুপার পাওয়ার, অবভিয়াসলি সুপার পাওয়ার ইংরেজিতে লিখবে না, আর বৃহৎ শক্তি লিখে কনফিউজ করার দরকার নেই, সুপার পাওয়ার লিখে ইনভার্টেড কমা দিয়ে দেবে, ঠিক আছে? তো তাদের সাথে একই সাথে উচ্চারিত হবে, তাদের সাথে একইভাবে নাম ডাকা হবে, একই আসনে তারা একটা বড় বিষয় বা সমস্যার উপরে সিদ্ধান্ত নেন। সো এখানটায় ইম্পর্টেন্স তৈরি হয়ে যায়। অ্যান্ড লাস্ট, দক্ষিণ বিশ্বের মুখপাত্র। হোয়াট ইজ দক্ষিণ বিশ্ব? দক্ষিণ বিশ্ব বা গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে ভারতের সমর্থন ও গ্রহণযোগ্যতা বাড়বে। অর্থাৎ এগেন ভারত নট অনলি তার নিজের জন্য বিশ্বের সাথে কমিউনিকেট করছে, সে পুরো গ্লোবাল সাউথের একটা মাউথপিস হিসেবে কাজ করছে, ভয়েস ফর গ্লোবাল সাউথ হিসেবে সে নিজেকে প্রেজেন্ট করছে, যে ভারতের একার কথা বলছে না, প্রতিটা সমস্যাতে, সে জলবায়ু বিপর্যয়ের ক্ষেত্রে হোক বা অন্য কোনো বড় ব্যাপারেই কথা হোক না কেন, ভারত সমগ্র বিশ্বের গ্লোবাল বা দক্ষিণ বিশ্বের হয়ে সে তার বক্তব্য রাখছে। তো এতে তার সমর্থন এবং গ্রহণযোগ্যতা বাড়বে। সো আমরা কি পড়লাম? আমরা পড়লাম সিগনিফিকেন্স এন্ড ইম্পর্টেন্স। ওকে, এবার আমরা কি পড়বো? আমরা পড়বো রেজাল্ট। মানে একটা জিনিস তোমাদেরকে আমি ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা জিনিসের সবগুলো কেমন কানেক্টেড, এজেন্ডা পয়েন্টস, কি কি এজেন্ডা আছে, কি কি আলোচনা হবে, সেই এজেন্ডার সাথেই তুমি দেখবে যুক্ত হচ্ছে যে সেই এজেন্ডা গুলো আলোচনা করতে পারলে সেই দেশটার, ধরো যে তুমি একটা সভা করছো, ভেবে দেখো তুমি কি কি পয়েন্ট আলোচনা করবে, ভেবে রাখবে, সেই আলোচনাগুলো করতে পারলে তো তোমার তার মধ্যে কি কি লাভ হতে পারে, তোমার কোন জায়গায় সেখানে প্রসপেক্ট রয়েছে, অ্যাসপিরেশন রয়েছে, সেখানটায় তোমার কোন জায়গাতে তোমার প্রমিজিং ক্যারেক্টার দেখা যাচ্ছে, সেগুলো অটোমেটিক্যালি উঠে আসবে। এবং তুমি যখনই সেই আলোচনাগুলো করতে পারবে বা আলোচনাগুলো বেশিরভাগটা সেখানটা তুমি ফ্রুটফুল করাতে পারবে, তো সাথে সাথে রেজাল্ট তৈরি হবে। এই ফলাফল, কি ফলাফল পেলাম আমরা আলোচনাগুলো সাপেক্ষে, আলোচনাগুলো ফ্রুটফুল হলে ফলাফলগুলো তোমার পরে যাবে, এবং যেগুলো পরে যাবে না, যে আলোচনাগুলো ফ্রুটফুল হবে না, সব আলোচনা তো সম্পূর্ণ হতে পারে না, সব আলোচনা সাকসেসও হতে পারে না, সেগুলোই তোমার চলে যাবে ক্রিটিসিজমে বা সমস্যায় বা যেটা ডিমেরিটস আমরা আলোচনা যখন করবো। তো এইভাবে একটা জিনিস wholesome রূপ নেয়। Let's discuss some result.
ফলাফল কি ফলাফল হলো ভারতের সভাপতিত্বে G20 সম্মেলনে যে সভাটা হলো তাতে ফলাফল কি? সো চারটে ফলাফল পাচ্ছি আমরা, একদম পয়েন্ট করে করে লিখবো। ওকে, কোনো এতে ব্যতয় নেই, প্যারাগ্রাফ তো করবোই, বা প্যারাগ্রাফের মধ্যে ছোট ছোট পয়েন্ট, তবেই না সুন্দর দেখতে হবে। কূটনৈতিক প্রভাব বিস্তার, 1 নাম্বার কূটনৈতিক প্রভাব বিস্তার। তৃতীয় বিশ্ব ও একদম ছোট্ট একটা লাইনে ইলাস্ট্রেশন, নট বেশি গ্যাজানো বেশি হাজানো, বাক্য বড় হয়ে যাবে, লেখার আকর্ষণ কমে যাবে, নাম্বার কমে যাবে, সময় পাবে না অন্য কোশ্চেন লেখার জন্য। কূটনৈতিক প্রভাব বিস্তার, তৃতীয় বিশ্ব ও দক্ষিণ বিশ্বের প্রতিনিধি হিসাবে জাতিসংঘের নিরাপত্তা, ছোট করে লিখেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে ভারতের দাবি জোরদার হয়। স্বাভাবিক, এটা এত বড় সামিট হোস্ট করছে, এত কান্ট্রি আসছে, এত রকম চুক্তি হচ্ছে, ভারত সেখানটা এত ডিসিসিভ ওপিনিয়ন দিচ্ছে, তো আমাদের যে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বারশিপ, সেটার জন্য ইন্ডিয়ার অনেক দিন ধরে দাবি। তো আজকে ভারত কেবল ভারত একা একটা কান্ট্রি নয়, সে একটা থার্ড ওয়ার্ল্ডের একটা গ্লোবাল সাউথের ভয়েস তৈরি করেছে, সে নিজে রিপ্রেজেন্ট করছে একটা পুরো অন্যান্য অনেকগুলো দেশের অনেকগুলো রাষ্ট্রের স্বার্থকে। তো সেক্ষেত্রে তার যে দাবি একটা এরকম স্থায়ী সদস্য পদ পেতে ইউএনএসসি তে, সেটা খুব স্বাভাবিক জোরদার হবে। সেকেন্ড, 2 নাম্বার নিউ দিল্লি ডিক্লারেশন, ভেরি ইম্পর্টেন্ট। এই 2 নাম্বার পয়েন্টটা প্রত্যেকটা জায়গা থেকে আলাদাভাবে কোশ্চেন আসতে পারে। লেটস রিড। নিউ দিল্লি ডিক্লারেশন কি? 2023 সালে ভারতের G20 সম্মেলনে স্বাক্ষরিত হয় শেরপা ট্র্যাক ও ফাইন্যান্স ট্র্যাক। মনে রাখবে, শেরপা ট্র্যাক ও ফাইন্যান্স ট্র্যাক কিরকম কোশ্চেন চলে আসতে পারে, জাস্ট একটা ওয়ান লাইনার এমসিকিউ, এগুলো প্রিলিমিনারির জন্য চলে আসতে পারে। শেরপা ট্র্যাক কিসের সাথে যুক্ত, কোন সামিটের সাথে? জলবায়ু সম্মেলন, G20, G5 বা কোনো একটা হয়তো এশিয়ান বা সার্ক। ক্লিয়ার? শেরপা ট্র্যাক কিসের সাথে যুক্ত, তো তোমাকে একটুখানি আলাদা করে দেখে নিতে হবে এগুলো। হ্যাঁ, এনিওয়ে আমরা টপিকে ফিরি। 2023 সালে ভারতের G20 সম্মেলনে স্বাক্ষরিত হয় শেরপা ট্র্যাক ও ফাইন্যান্স ট্র্যাক। এর মাধ্যমে জলবায়ু বিপর্যয় রোধে পরিকাঠামো অর্থ, বা ব্র্যাকেটে লিখবে ক্লাইমেট ফাইন্যান্স। নাও হোয়াট ইজ ক্লাইমেট ফাইন্যান্স? ডিটেলে আমি যে আগের ক্লাসটা করেছি জলবায়ু সম্মেলনের উপরে, দেখে নেবে যে ক্লাইমেট ফাইন্যান্স কি। সো এর মাধ্যমে জলবায়ু বিপর্যয় রোধে পরিকাঠামো অর্থ বা ক্লাইমেট ফাইন্যান্স এবং বা রাশিয়া ইউক্রেনের সমস্যা সমাধানে ভারত আগ্রহ প্রকাশ করে। নিউ দিল্লি ডিক্লারেশন। ক্লিয়ার? 3 নাম্বার আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভ। 2023 এর G20 তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভে, অর্থাৎ G20 এর মধ্যে আফ্রিকান ইউনিয়ন ইনক্লুড হলো ফ্রম 2023 হোস্টেড বাই ইন্ডিয়া। ওকে, তাতে G20 তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভে ভারতের ভূমিকা অনস্বীকার্য। সো ভারত ডিড or played a crucial role for the African Union to get the membership in G20. Clear? From 2023. And 4 number point কি? ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর এর ঘোষণা, অর্থাৎ বা EMEC। ওকে, ইকো বাংলাতে এটা অ্যাব্রিভিয়েশন করা হয়েছে। সো ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোরের ঘোষণা, এই 4টে মেন রেজাল্ট আমরা পেয়েছি ফ্রম দা সামিট। সো আমরা এবারে কিসে যাব? আমরা যাব যে কি কি পেলাম না, কি কি ক্রিটিসিজম হলো, ওকে, কি কি ক্রিটিক্যাল অ্যানালাইসিস হতে পারে এই মিটিংটা যেটা হলো তার উপরে। ক্লিয়ার? লেটস গো। নাও আমরা তাহলে জাল গুটিয়ে এনেছি, আমরা তাহলে বুঝতে পেরেছি যে কেমন ভাবে এরকম একটা উত্তর লেখার সময় ইন্ট্রোডাকশন করতে হয়, তার উপরে একটা কারোর উদ্ধৃতি বা কমেন্ট দিতে হয়, বডি তৈরি করতে হয়, সেটাকে এক্সপ্লেন করতে হয়, কোথাও কোথাও ডিফাইন করতে হয় বিষয়টা কি কি কাজে লাগে, এবং তারপরে সেটাকে অ্যানালাইজ করবার পরে আমরা সেটায় চলে আসি যে সেটা উপকারী দিকগুলো, রেজাল্টগুলো এবং সমস্যা, বিতর্ক, সমালোচনা। ক্লিয়ার? এভাবে আমরা এটাকে কনক্লুড করে দেবো। সো সমালোচনা ও বিতর্ক কি হলো, সেটা হলো এই 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনে ট্রান্সপোর্ট করিডর বা IMEC মানে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর
ট্রান্সপোর্ট করিডর, জলবায়ু পরিবর্তন বা জৈব জ্বালানির উপরে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট গঠনমূলক পথ নির্দেশ তৈরি হয়নি, অর্থাৎ শুধু ডিসকাশনই হয়েছে, কিন্তু কে করবে, কোনটা করবে, কার কি কাজ, এক্স্যাক্টলি এই বিষয়ে কোনো কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়নি। এবং এটা ছাড়াও সুনির্দিষ্ট ফান্ডের আলোচনাও হয়নি। প্রতিটা জিনিস করতে গেলে টাকা লাগে, বাট সেইটার ক্ষেত্রে কিন্তু কোনো ফান্ড নিয়ে ডিসকাশন হয়নি। নেক্সট, আর্থিক উন্নতি ও ঋণ মুকুবের উপরে কোনো নির্দিষ্ট সময়সীমাও ধার্য হয়নি, তাই এগুলোর ভবিষ্যৎ অনির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ এই সম্মেলনে যেখানে যেখানে কোথাও কোথাও কোনো ইনস্টিটিউশন থেকে লোনের ব্যবস্থা করা হয়েছে কোনো পিছিয়ে পড়া দেশের জন্য বা কোনো দেশের বিশেষ ক্রাইসিস দূর করার জন্য, বা কোথাও আগে থেকে লোন ছিল সেটা ওয়েভ করার কথা আলোচনা হয়েছে, বলা হয়েছে, কিন্তু সেটা কত সময়ের মধ্যে করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, কিভাবে হবে, সে বিষয়েও কোনো সার্টেনটি তৈরি হয়নি বা কিছু রকম নির্দিষ্ট লেখালেখি হয়নি। সেই জন্য ঋণ মুকুব করা হলো তো বলা হলো, কিন্তু সেটা কবে হবে, কিভাবে হবে, সে বিষয়ে কিছু উচ্চবাচ্য করা হলো না। তো আলটিমেটলি জিনিসটা হয়ে গেল কি, অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। সেটাই বলেছি যে এগুলোর ভবিষ্যৎ অনির্দিষ্ট হয়ে যায়। ক্লিয়ার? এন্ড লাস্ট, রাশিয়ার আগ্রাসন নিয়ে ভারতের সোচ্চার না হওয়া ইউক্রেন তীব্র ভাষায় আপত্তি জানিয়েছে। ওকে, সো ইউক্রেন খুব ঝাঁঝালো সুরে বলেছে যে ভারতের এই বিষয়টা অনেক শক্তভাবে ডিল করা উচিত বা শক্তভাবে এটার উপর স্টেটমেন্ট দেওয়া উচিত, যা ভারত করেনি। ভারত অধিকাংশ জায়গাতেই শুধু ওপরে ওপরে মন্তব্য দিয়ে চুপ করে গেছে, সেটা ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ ছিল। সো এইটা আমরা পড়লাম G20 সমালোচনা ও বিতর্ক। সো দিস ইজ অল অ্যাবাউট অলমোস্ট টুডেস ক্লাস। শুধু পথ নির্দেশ বা সমাধান, ওয়ে ফরওয়ার্ড, ইংরেজির ক্ষেত্রে যদি কেউ লেখে কি লিখবে, সেটা হচ্ছে যে ত্রৈকা বা যে ত্রয়ী দেশ। G20 একটা প্রেসিডেন্সিটা একটা দেশ যখন পায় তখন তার আগের দেশের থেকে সে প্রেসিডেন্সিটা নেয় এবং পরের দেশকে তার প্রেসিডেন্সি হয়ে গেলে, হোস্ট হয়ে গেলে দিয়ে দেয়। সো এই যে প্রথম দেশ থেকে পেলো এবং পরের দেশকে দিল, এটাকে বলা হয় ত্রয়ী বা ত্রৈকা। ঠিক আছে, ইংরেজিতে TROYK। যেমন ভারত তার প্রেসিডেন্সিটা পেয়েছিল ইন্দোনেশিয়ার কাছ থেকে এবং ভারতের G20 হয়ে যাওয়ার পরে দিয়ে দিল কোথায়, ব্রাজিলকে। সো এই যে ইন্দোনেশিয়া, ভারত এবং ব্রাজিল, এটা মিলে সেই ত্রয়ী G20 বা ত্রৈকা তৈরি হয়। তো আমরা পথ নির্দেশ বা সমাধানে কি বলতে পারি, যে কোনো একটা বিষয়, কোনো একটা সম্মেলনের আলোচনা যখন সম্পূর্ণ হয়নি, তো সেই ত্রয়ী ঠিক করবে বা তার পরবর্তী সম্মেলনে সেটার উপরে আরো স্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে, যার থেকে ফলপ্রসূ আমরা কিছু সিদ্ধান্ত পাই বা উপকার লাভ করে এই পৃথিবী। এইভাবে তোমরা একটা কনক্লুড করবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, ক্লাস তোমাদের কেমন লাগছে, এবং ক্লাস তোমরা ঠিক নিজেদের মতন করে তোমরা লিখতে পারবে কিনা, অন্য কোনো টপিক তোমরা লিখতে পারছো কিনা। যত বেশি তোমরা লেখা প্র্যাকটিস করবে তত ভালো তোমরা লিখতে পারবে, এটা 1 নাম্বার। এবং যত বেশি তোমরা কমেন্টসে তোমাদের ওপিনিয়ন দেবে, তোমরা কি বুঝছো, তোমরা প্র্যাকটিস করছো কিনা, সেইগুলো দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে তোমাদের ইমপ্রুভমেন্ট আর ক্লাস এনগেজমেন্টটাও আমাদের ভালো লাগবে। অবশ্যই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যে আমরা তোমাদের পরবর্তী কোন ক্লাসটা করব, সুতরাং কি চাই তোমরা সেগুলো দেবে। এবং অবভিয়াসলি লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে তোমাদের জন্য, আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য, যে তোমরা ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নাও, ইউপিএসসি পরীক্ষায় বসো, ফেস করো এক্সামটা। আমরা যদি দেশের হাল না ধরি তাহলে সারা জীবনে এই ক্লার্কের চাকরি করতে করতে জীবন শেষ হয়ে যাবে। অথচ এই চাকরিগুলো পাওয়া কিছু কঠিন নয়। যে রাজ্যের ছেলেমেয়েরা এই চাকরিগুলো পায় তারা আমাদের চেয়ে কোনো মতেই বুদ্ধিতে বিদ্যাতে বেশি নয়। শুধু আমাদের মুখ ফিরিয়ে নেওয়ার মানসিকতা থেকেই আমরা এইগুলোতে বসি না, এইগুলোতে পাস করতে পারি না। তো তোমরা যদি কোনো ছোট ছেলে মেয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই তোমরা ভাবো, তোমরা তোমাদের দাদা, ভাই, বোন, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করো, এটা সম্বন্ধে মতামত তৈরি করো, এটা সম্বন্ধে ধারণা এবং আত্মবিশ্বাস তৈরি করো। আর প্রচুর ক্লাস করে রেখেছি আমি ইউপিএসসি কিভাবে প্রস্তুতি নেবে, সেগুলো দেখে ইউপিএসসি পরীক্ষা দাও। ওকে, বেস্ট অফ লাক।